ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে সাকিব। হ্যাঁ, আজ ভার্সিটির প্রথম দিন। না মানে এই ভার্সিটির প্রথম দিন। গেট দিয়ে ঢোকার সময় কয়েকদল বখাটে তার সামনে এসে দাঁড়ায় আর বলে, কি রে, নতুন নাকি? মালটা কিন্তু হেপি, আর যাই বলিস। হঠাৎই একটা গাড়ি ভিতরে ঢুকবে তখন ওরা যে যার মতো ছুটে সামনে থেকে চলে গেল। গাড়ি ভার্সিটির ভিতরে প্রবেশ করলো। খুবই দামি গাড়ি। গাড়ির ভিতর থেকে কে নামছে তা দেখার জন্য এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিন্তু যা দেখলো তা দেখে সে আকাশ থেকে পড়লো। গাড়ি থেকে একটি মেয়ে বের হয়ে আসলো। মেয়ে তো নয়, যেন ছেলে, কিন্তু মেয়েটি দেখতে হেব্বি কিউট ও সুন্দর। প্রথম দেখাতেই ফিদা। যাই হোক, গাড়ি থেকে নামার পর সেখান থেকে চলে গেল আর সব আস্তে আস্তে নীরব হয়ে গেল, যেমন কিছুই হয়নি। ভার্সিটির ক্যাম্পাসের সামনে দিয়ে হাঁটছিলাম আর সবাই এমন ভাবে চেয়েছিল যেন আমি একটা এলিয়েন। আর কেউ হাসতেছিল। আমি সাকিব, অনার্স তৃতীয় বর্ষে ভর্তি হয়েছি এখানে, তাই এখন প্রিন্সিপালের সাথে দেখা করতে যাচ্ছি। প্রিন্সিপালের দরজার সামনে। কে? মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। স্যার, আমি সাকিব, অনার্স তৃতীয় বর্ষে নিউ অ্যাডমিশন। ও আচ্ছা, চলো। করিডোরে আসতেই হঠাৎ এক জরুরি ফোন আসে আর উনি করিডোর থেকেই ক্লাস দেখিয়ে চলে যান। আমি আনমনে ক্লাসের সামনে গিয়ে, স্যার আসবো? কে তুমি? স্যার, আমি আপনার ছাত্র। কি? তোমাকে আগে তো কখনো দেখিনি। তুমি হয়তো জানো না, এটা প্রথম বর্ষের নয়, তৃতীয় বর্ষের ক্লাস। স্যারও দেখবে কি করে, দেখেন না পকেটটা ইয়া বড় চশমা লাগিয়েছে। স্যার, আমি তৃতীয় বর্ষের ছাত্র। ব্যক্তিগত কিছু সমস্যার কারণে এখন এই ভার্সিটিতে ভর্তি হয়েছে। ঠিক আছে, আসো আর ক্লাসে গিয়ে চুপচাপ বসো। কে যে ভর্তি করে এইসব খ্যাত ফকিরকে? আমি ক্লাসে ঢুকে অবাক। তখনকার সেই মেয়েটিও একই ডিপার্টমেন্টের। আমি চুপচাপ পিছনে গিয়ে শেষের বেঞ্চে বসে পড়লাম। স্যার লেকচার দিয়ে চলে গেলেন। আর এক লেকচারের জন্য অনেক সময় বাকি, তাই ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখতে আসলাম। কিছুক্ষণ পর যখন আনমনে হাঁটতেছিলাম আর ভাবতেছিলাম, হঠাৎ করে কিছু একটার সাথে ধাক্কা খাই আর পড়ে যায়। উঠে দেখি সেই মেয়েটি যেটি ক্লাসে আমাকে অপমান করেছিল। কুত্তার বাচ্চা, দিলি তো নোংরা করে। সরি ভাই, আসলে খেয়াল করি নাই। ঠাস ঠাস। খেয়াল করিসনি মানে? ছোট লোকের বাচ্চা, জানিস দাম কত আমার ড্রেসের? ভাই, যা বলার আমাকে বলেন। আমার মা বাবাকে কিছু বলবেন না প্লিজ। ছোট লোকের বাচ্চা, আবার মুখে মুখে তর্ক করিস। দাঁড়া, দেখাচ্ছি। ভাই, আমাকে ছেড়ে দিন, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। ওই হকি স্টিকটা নিয়ে আয় তো। ওর 5 থেকে 6 জন বন্ধু হকি স্টিক দিয়ে আমাকে এলোপাথারি মারতে শুরু করলো। আমি শুধু বলতেছিলাম, ভাই আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। প্রায় 10 থেকে 20 মিনিট পিটানোর পর একটা মেয়ে আসে আর ওরা চুপ হয়ে যায়। হ্যাঁ, সকালে সেই মেয়েটি। আমি মনে মনে ভাবতেছিলাম, কি ভালো মেয়ে। নীলা, তুই এখানে? যেমন সুন্দর নাম, তেমনই চেহারাও সুন্দর। আরে, এই খ্যাটটা নতুন এসেছে। হ্যাঁ, তুই প্রথম দিনে মেরেই বিদায় করতে চাস রাব্বি? কি বলতে চাইছিস তুই নীলা? আরে বেবি, কুল কুল। আমি বলতে চাইতেছি, আজই যদি বিদায় করে দিস, বাকি দিনগুলো আমরা মজা করব কিভাবে? রাব্বি ভাবতেছে, আরে বেটা, এই ছেলেটা হবে আমাদের ভার্সিটির জোকার, যাকে দেখে সবাই মজা নিতে পারবো আর মোট ভালো হবে। আর তুই কিনা আজকেই মেয়ে বিদায় করে দিচ্ছিস, পরে তো ভয়েই আর আসবে না। যা, ভালো কথা বলতেছিস, এভাবে তো ভেবে দেখিনি। হুম, বুঝছিসই তো, এবার না হয় ছেড়ে দে। যা, এবারের মতো ছেড়ে দিলাম তোরে। এই নে 500 টাকা, ওষুধ খেয়ে ব্যান্ডেজ লাগিয়ে নিস। আমি উঠতেও পারতেছিলাম না। আমাকে এমন ভাবে মেরেছে যে আমার শরীরে অনেক জায়গায় কেটে গেছে। মাথার সামনে কেটে গিয়ে রক্ত পড়ছে। পায়ে অনেক ব্যথা, দাঁড়াতেও পারছিলাম না। আর কেউ সাহায্যের জন্য আসছিল না। কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর হঠাৎ একটা মেয়ে আসে। সে আমাকে ধরে হাসপাতালে নিয়ে যায় আর সবকিছু করে দেয় পাশ থেকে। সবকিছু করার পর মেয়ে যখন আমার পাশে পাশে, তখন তাকে ভালোভাবে খেয়াল করি। হয়তো ততটা সুন্দর নয়, কিন্তু চেহারাটা মায়ায় ভরা। আমি অপলকভাবে তাকিয়েছিলাম তার দিকে। তার এক চুটকিতে আমার ধ্যান ভাঙল। কি দেখছিলেন এমন ভাবে? আসলে ম- ম- মানে হয়েছে, আপনাকে আর মানে মানে করতে হবে না। তা আগে তো কখনো দেখিনি আপনাকে এই ভার্সিটিতে। আমি আজই জয়েন করেছি নতুন, তৃতীয় বর্ষের রসায়ন ডিপার্টমেন্ট। আমিও তো একই ডিপার্টমেন্ট। আপনাকে তো ক্লাসে দেখলাম না আজ। আমি প্রথম লেকচার অ্যাটেন্ড করিনি আজ। ও আচ্ছা। তা আপনি নতুন এসেই ওদের সাথে লাগতে গেছেন কেন? ওদের চিনেন? ওরা হচ্ছে বড়লোক বাবা মায়ের সন্তান। ওদের দুজনের বাবাই এই শহরের বড় ব্যবসায়ী। ওদের বাবার খুব
খুব নামডাক আছে, সেই কারণে ওরা যা ইচ্ছা তাই করে। সাবধানে থাকবেন। আরে আমি কি ইচ্ছে করে লাগতে গেছি নাকি? তাহলে ওরা আপনার সাথে এমন করলো কেন? তারপর সবকিছু খুলে বললাম আমি। ও আচ্ছা। বাই দ্য ওয়ে, আপনার নামটা তো জানা হলো না। কিন্তু আমার নাম সুমাইয়া, আপনার নাম কি? আমার নাম সাকিব। ওকে, আমার এখন উঠতে হবে, অনেক লেট হয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ। আরে ধন্যবাদ দেওয়ার কিছু নাই, আপনার জায়গায় অন্য কেউ থাকলেও আমি তাকে এখানে আনতাম। এখন আসি। আমি তার যাওয়ার দিকে অপলক চেয়েছিলাম। অনেক মেরেছে, তাই 2 দিন থাকতে হবে। 2 দিনে সুমাইয়াও দেখা করে গেছে আমার সাথে কয়েকবার। এখন আমার বন্ধু। এই শহরে ও হলো আমার প্রথম বন্ধু। তার 2 দিন পর হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে বের হলাম। হ্যাঁ, আমি এই শহরে একটা ফ্ল্যাটে উঠেছি। সেখানে একাই থাকি। ওই দিন আর ভার্সিটি যাওয়া হয়নি। পরদিনে একটু দেরিতেই ঘুম ভাঙলো। আর উঠে ফ্রেশ হয়ে 1 কাপ চা খেয়ে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। আজও সেই আগের মতোই পোশাক। ভার্সিটির গেট দিয়ে ঢুকতে যাব, তখনই দেখলাম রাজ আর নীলারা বসে আড্ডা দিচ্ছে। আল্লাহর নাম নিয়ে ওরা যেদিকে বসে আছে তার উল্টো দিক দিয়ে হাঁটা ধরলাম, কারণ আমি ঝামেলাই চাই না। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। উল্টো পথ দিয়ে এসে ওরা এই প্রথম শেষের পথের প্রান্তে বসে আছে। দেখে মনে হয় আমারই অপেক্ষা করতেছিল। যাই হোক, আমি আল্লাহর নাম নিয়ে চলে যেতে নিচ্ছিলাম, তখনই ডাক দিল একটি ছেলে। রাজের সাথে, মানে রাজের বন্ধু। এদিকে আয়। আমি না শোনার ভান করে চলে যাইতেছিলাম। এই ছেলেটা পেছন থেকে কলার ধরে টানতে টানতে রাজ আর নীলার সামনে নিয়ে গেল। ভাই, আমাকে এখানে নিয়ে আসছেন কেন? আমি তো কিছু করিনি। ওই ছোট লোকের বাচ্চা, তোকে এখানে কেন এনেছি তার কৈফিয়ত কি দিতে হবে এখন? না না ভাই, আসলে ওই প্রিন্সিপাল আসছে, এখন ছেড়ে দে। আমি দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছি আর ভাবছি ওরা ছেড়ে দিয়ে চলে গেল। ক্যাম্পাসে সবাই আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমি ভিন্ন গ্রহের প্রাণী। কেউ কেউ হাসছেও। আমি পরোয়া না করে ক্লাসে চলে গেলাম। 2 ক্লাস শেষ হতেই একটা ছেলে এসে হাত বাড়িয়ে দিয়ে বলল। আমি আশরাফুল। আমি বললাম আমি সাকিব, তবে হাত বাড়ালাম না। আমরা কি বন্ধু হতে পারি? আপনি আমার সাথে বন্ধুত্ব করবেন? হ্যাঁ, কেন, কোনো সমস্যা? না, আসলে আমি গরিব, আপনি কত বড় লোক, তো তাই। দেখ ভাই, আমার কাছে বন্ধুত্ব বড়, টাকা পয়সা না। আর আমি ওদের মতন না, আজ থেকে বন্ধু তাহলে। আমিও কিছু একটা ভেবে হাত বাড়িয়ে বন্ধু হয়ে গেলাম। তারপর বলল, বন্ধু তুমি আর আপনি বলতে কিছু নাই, তুই করে বলবি। ঠিক আছে। চল এখন উঠি। কি হলো, ক্লাস করবি না? না, আজ আর ক্লাস করব না। আমিও কিছু না ভেবে ওর সাথে উঠে ক্যান্টিনে গেলাম। ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছিলাম, কোথা থেকে একটি ছেলে এসে বলতেছে, এই খ্যাত, চল, ভাই তোকে ডাকছে। কে ডাকছে? তোর তো সাহস কম না, মুখে মুখে তর্ক করছিস, তোকে রাব্বি ভাই ডাকছে। ওকে চল। আমি আর ছেলেটি সেইখানে যেতেই, কি ভাবছেন চর কাকে দিয়েছে? আমাকে না। আমি কিছু বুঝে ওঠার আগেই আবারও ঠাস ঠাস। হ্যাঁ, আপনারা ঠিকই ভাবছেন। দ্বিতীয়বারে যে চটটা সেটা আমার গালে পড়েছে, আর প্রথমবার যেটা সেটা ওই ছেলেটার গালে, যে আমাকে এনেছে। ছেলেটি চড় খেয়ে চুপ হয়ে রাব্বির পিছনে গিয়ে দাঁড়ায়। তারপর নীলা, তো সাহস কি করে হয় আশরাফের সাথে বসার? ও মা, ওই তো বন্ধুত্বে করতে আসছিল, তো কথা বলবো না? যে যাই হোক, ওর সাথে যাতে আর তোকে না দেখি। আমি আর ও এখন বন্ধু। বন্ধুর সাথে থাকলে সমস্যা কোথায়? ওর মতো একটা স্মার্ট ছেলে তোর মতো ছোট লোকের সাথে চায় না। তোকে যা বলছে তাই করবি। পারবো না? কি বলি তুই? মুখে মুখে তর্ক শিখে গেছিস? কি হয়েছে রে? দেখ শালা ফকিরের বাচ্চার ভাব বেড়েছে, আশরাফের সাথে বন্ধুত্ব করে। যখন রাব্বি চড় দেওয়ার জন্য হাত ওঠালো, তখনই আশরাফ ওর হাত ধরে নিল আর বলল, দেখ, ও আমার বন্ধু, তোদের সাথে ওর কি তা আমি জানি না, আর জানতেও চাই না, তাই ওরে যাতে বিরক্ত করতে না দেখি। নীলার রাগ চরম পর্যায়ে। আর আমি ওকে দেখে খুব হাসতে ইচ্ছে করতেছিল, তবুও হাসির ভিতরে চেপে রেখেছিলাম। তারপর আশরাফ বলল, সাকিব, চল এখান থেকে। আমি আশরাফের সাথে যাওয়ার সময় নীলার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে চলে আসলাম। আসলে ভাই, ও আশরাফ ভাই দুইজনেই মাফিয়া। আর নীলার আপন ভাই আর আশরাফের খালাতো ভাই। আশরাফ খালাতো ভাইয়ের কেউ নেই আশরাফের ফ্যামিলি ছাড়া, তাই আশরাফ নিজেই ভাইয়ের থেকে বেশি আদর করে। তাই ভার্সিটির সবাই আশরাফকে ভয় পায়। বাকিটুকু গল্পে জানবেন। তবে এটা যে আপনারা জানেন, সেটা কিন্তু আবার হিরো জানে, আবার জানে না। এটা একটা রহস্যের সাথে থাকলেই বুঝবেন। ওই শালা কলেজে এসে ওদের সাথে লাগতে গেছিস কেন? আমি ওকে শুরু থেকে সব বললাম, আর একটা দীর্ঘ শ্বাস নিলাম। এত কিছু হলো কাল, আর আমি জানতে পারলাম না? হ্যাঁ রে, বল, আমার কি করার আছে? তাও ঠিক, তবে দূরে দূরে থাকবে। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে, চল, বাসাতে যেতে হবে। তুই যা, আমার একটু কাজ আছে। আর শোন, তোর নাম্বারটা দে তো। সরি রে দোস্ত, আমার কাছে মোবাইল নাই। আচ্ছা ঠিক আছে, এখন যা, কাল একটু আগে আসিস, তোর ভাবির সাথে পরিচয় করাবো।
তারপর আমি আচ্ছা বলে সেখান থেকে চলে আসলাম। আমি ফ্ল্যাটে যাওয়ার জন্য হাঁটছিলাম, তখনই দেখি কয়েকটা ছেলে একটা মেয়ে নিয়ে পাশের নির্জন একটা ভাঙা বাড়িতে নিয়ে যাচ্ছে। আমিও সেখানে দাঁড়িয়ে না থেকে তাদের পেছন পেছন গেলাম। দেখে মনে হচ্ছিল বখাটে ছেলে ফেলে তার একটা বাড়ির ভিতরে ঢুকলো। আমিও পেছন পেছন ঢুকলাম। ঢুকার পর একজন আর একজন বলা শুরু করলো, কি মাল রে বাবা, ও ঠিক বলেছিস, সেই মন। আজ পার্টি হবে সেই রকম মামা। দেখ ভাই, আমার এটা ঠিক মনে হচ্ছে না, ভয় করছে। বুঝতে বাকি রইল না চতুর্থ ছেলে কিছুটা ভদ্র আর ভীত, আর দেখলেই মনে হচ্ছে ওদের সাথে আজ প্রথম আসছে। তারপর তোর ভালো না লাগলে চলে যা, তবে কাউকে কিছু বলবি না, বললে পরিণাম কিন্তু খারাপ হবে। আচ্ছা বলে ছেলেটি ভয়ে চলে গেল। তারপর বাকি তিনজন প্রচুর ড্রিঙ্কস করলো, আর আমি ওদের ড্রিঙ্কস শেষ পর্যন্ত অপেক্ষা করতেছিলাম। আর সেই মেয়েটি এসে গেল। ওরা পুরো নেশায় ডুবে গেছে। কথায় আছে, মেয়ে নেশা সব থেকে বড় নেশা। নেশায় কিছু মনে না থাকলেও ওই মেয়ের কথা ওরা ঠিকই মনে রেখেছে। মেয়েটা এখনো অচেতন অবস্থায়, তার মানে ওরা অজ্ঞান করে রেখেছে। আর যখনই ওরা মেয়ের কাছে যাবে, আমিও ওদের সামনে যাই। নেশায় থাকার কারণে আমার চেহারাটা ওরা বুঝতে পারে না। তবে একজন বলে ওঠে, কবে তুই তোদের সব কয়টার জম। ওদের ছেড়ে এখন মেয়েটির কাছে গিয়ে কিছুক্ষণ ওকে জাগানোর বৃথা চেষ্টা করলাম, কিন্তু লক্ষ্য করলাম হাতে কিছু চুড়ি দিয়ে কাটার দাগ বুঝতেই বাকি নেই এই ছেলেরা করেছে। তারপর আর কি, মেয়েটাকে কোলে তুলে নিয়ে গেলাম পাশের এক হাসপাতালে। ডাক্তার বললেন তেমন কিছু না, হাই ডোজ দেওয়ার কারণে ঘুমিয়ে গিয়েছে, এখন রেখে যেতে পারবো না। দেখি মোবাইলটা দিয়ে কাউকে কল করা যায় কিনা। মোবাইল হাতে নিয়ে দেখি লক করা, তবে মনে হয় কপাল ভালো ছিল একটা কল এসেছে। তা তো লেখা ভাই। আমি ওর সাথে সাথে কল ধরলাম। কিরে তুই কোথায়? আসসালামু আলাইকুম। কে আপনি? আরে ফোনই বা আপনার কাছে কেন? আমার বোন কোথায়? আরে আরে শান্ত হন, আগে একটু আমার কথাটা শুনুন। দেখ, ভালোই ভালোই বলছি, বলে দে আমার বোন কোথায়, না হলে। আচ্ছা, বিপদে তো মশাই, আগে আমার কথাটা তো শুনবেন নাকি? আচ্ছা কি বলবেন বলেন। আমি যা বলবো উল্টো প্রশ্ন করবেন না। আমি বলা শেষ হলে তারপর প্রশ্ন করবেন, বুঝতে পারছেন? আচ্ছা, এই ফোনটা যার, তার আপনি কে হন? আমি ওর বড় ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি তাড়াতাড়ি এই হাসপাতালে আসুন, এসে এই নাম্বারে কল দিবেন। যেমন কিছুই হয় না কেন আগে আসুন, তারপর কথা হবে। প্রায় 30 থেকে 45 মিনিট পর কল আসলো। রিসিভ করতেই বলতো, আমি চলে এসেছি, রিসিপশনে আছি। আচ্ছা। 302 নাম্বার কেবিনে এসে পড়ে। কিছুক্ষণ পর তারা আসলো, আর ওই মেয়েটিকে দেখলো বেডে আছে। ওরা সবাই ওকে ডাকাডাকি শুরু করে দিল। হ্যাঁ, একা আসেনি, পরিবারের সবাইকে নিয়ে আসছে। তারপর আমি বললাম, দেখেন, ওকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, এখন রেস্ট করতেছে। এভাবে ডাকাডাকি করলে লাভ হবে না, কাল সকালের আগে ঘুম ভাঙবে না। তারপর ওরা আমার কাছে জিজ্ঞেস করলো কি আমি, আর ওর অবস্থা কেন। আমি সব খুলে বললাম। ওরা আমাকে ধন্যবাদ দিল। আমি বললাম এটা আমার দায়িত্ব ছিল। তারপর বিদায় নিয়ে চলে আসলাম ওদের থেকে। বাসায় আসতেই অবাক, আমার ফ্ল্যাট ভিতর থেকে লক। কি আসলো ভাবতেছিল, আর নিজের পকেট থেকে চাবি দিয়ে ভিতরে ঢুকতো। আমি অনেক বড় শক খেলাম, কারণ ভিতরে সোফায় বসেছিল বাবা, ভাই আর ছোট মামনি। আমি দেখে অনেক খুশিও হলাম, কারণ আমি অনেকদিন পর তাদের দেখলাম। ভিতরে পা দিতেই বাবার ডাক। বাসায় আসতে দেরি হলো কেন? আসলে আব্বু একটু। তুই কি আবার শুরু করছিস নাকি? আরে বাবা, বলতে তো দিবে আমাকে। হ্যাঁ বলো। তারপর সবকিছু খুলে বললাম, আসার সময় যা যা হয়েছে। তারা শুনে খুশিও হলো। তারপর আম্মু আর ভাবিও রান্না থেকে চলে এসেছে। আম্মু আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, কেমন আছিস বাবা? এতদিন ছিলাম না, আজ একটু হয়েছিলাম ভালো, আর তুমি কান্না করে আমার মনটা আবার খারাপ করে দিয়েছ। তুমি কেমন আছো আম্মু? এতদিন ভালো ছিলাম না, আজ হয়ে গেছি আমার কলিজাকে দেখে। হ্যাঁ, ওই তো তোমার কলিজা, আর আমি তো কেউ না। হ্যাঁ রে, তোকে তো কুড়িয়ে পেয়েছি, তাই তোর প্রতি ভালোবাসা নেই? আমাকে পাইছে না, তোকে পাইছে, ফাজিল কোথাকার। ও আ লাগছে, ছাড়। আহ, কি শুরু করলি? থামবি তোরা? দেওরজি তো আমাকে ভুলেই গেছো। এই রে, সবার সাথে কথা বলতে গিয়ে ভাবির সাথেই কথা বলা হয় নাই। আরে কি যে বলো না আমার সুন্দরী ভাবি, সবাইকে ভুলে গেলে তোমাকে তো ভোলা যাবে না। আরে তা তো দেখতেই পাইলাম। আরে বুঝো না কেন, সবার সাথে কথা শেষ করছি যাতে তোমার সাথে অনেকক্ষণ কথা বলতে পারি। হয়েছে হয়েছে, এবার তোরা খেতে চল, অনেক রাত হয়েছে। সবাই বাধ্য হয়ে খাবার টেবিলে চলে গেল। এখন একটু পরিচয় করিয়ে দিই,
আব্বু আম্মু ভাইয়া ভাবির সাথে। আব্বুর নাম মোহাম্মদ সুরজ আহমেদ। আহমেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির বর্তমান মালিক। কোম্পানিটি দেশের 1 নম্বর রয়েছে, যেটা দেখাশোনা ভাইয়া করে মোহাম্মদ রাকিব আহমেদ। আর আব্বু 2 জন করে থাকে, ভাবি জেসমিন আক্তার, আম্মু হোসেনে আরা, আর ছোট আমা এর নাম মাইশা। এই হলো ফ্যামিলি। ফ্যামিলি সম্পর্কে জানলেন এবং আরো অনেক কিছু জানবেন। নায়কের আরো একটি পরিচয় আছে, আস্তে আস্তে সামনে আসবে। তারপর রাতে সবার সাথে খেয়ে কথা বলে রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। এখানে আসার পর থেকে প্রায় দিন ফজরের নামাজের পর আর ঘুম আসে না। একটু বাইরে হাঁটাহাঁটি করি, আর আজও তাই করলাম। বাসায় আসলাম 7:30 দিকে। আজকে দেখে আম্মু ভাবি ভূত দেখার মতো চমকে গেল। যে ছেলে 10টার আগে ওঠে না, সে 7:30 তাদের সামনে। দেখি বাবা, তোর জ্বর হয়েছে কিনা। আরে কি করছো? কিছুই হয় নাই। তা ভাইয়া আজ এত সকালে কিভাবে? এখানে আসার পর থেকে প্রতিদিন সকালে উঠি। যাই হোক, আমার ছেলেটা সূর্যে গেছে। তারপর সবাই মিলে নাস্তা করে তাদের বিদায় দিয়ে সেই আগের মতো পোশাক পরে বেরিয়ে পড়লাম। কি ভাবছেন কাল পোশাক নিয়ে কথা হয় নাই কেন? তাহলে শোনো, আমার বাসার চারপাশে আব্বুর লোক আছে। বাসার সবকিছু খবর সে পায়, আর আমার এই রকম পোশাক পরা দেখলে বা শুনলে রাগ করবে। তাই বাসা থেকে বের হয়ে এক জায়গায় এসে চেঞ্জ করে নিই, আর বাসায় যাওয়ার আগে আবার চেঞ্জ। বাকি আরো কিছু আছে, সেটা আস্তে আস্তে জানবেন। তারপর হাঁটা ধরলাম ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটি যাইতে 20 থেকে 25 মিনিট লাগবে হেঁটে হেঁটে যেতে। আরে ভাই, আপনারা কি ভাবতেছেন আমি কিপটা করি? তাই এত টাকা থাকতেও এত কম খরচ করি হেঁটে যাই? এক রহস্যময় অতীত আছে, যার কারণে এমন ভাবে চলি। আস্তে আস্তে জানতে পারবেন। প্রায় 30 মিনিট পর ভার্সিটি পৌঁছে গেলাম। ভার্সিটির ভিতরে প্রবেশ করার পরই দেখলাম নীলা আমার দিকে আসছে, আর হাতে কাগজ। আর নীলা একটু রেগে আছে। আমি কিছু বুঝে ওঠার আগেই ওর ছেলেপেলেরা আমাকে টানতে টানতে মাঠের মাঝখানে নিয়ে গেল। কিছুক্ষণের মধ্যে সবাই এসে গেল, আর আশরাফ, সুমাইয়া ওরাও ছিল, আর কিছু স্যারও ছিল। তাই আশরাফ বলল, কি হচ্ছেটা কি নিলা? কি হচ্ছে মানে? এই ছোট লোকের বাচ্চা আমাকে প্রেম পত্র দিছে, ওর সাহস কি করে হয়? দেখি কাগজটা এদিকে দাও তো। কি রে, এইসব কি? কি? আমি এইসব কিছু দেই নাই। দেখি দে তো কাগজটা। আরে দাঁড়িয়ে দেখছিস কি, মার। একজন মারতে যাবে, তখনই আমি হকি স্টিক ধরে নীলার সামনে যাই। এমনটা দেখে সবাই অবাকে চরম পর্যায়ে। তারপর আমি বলি, এই যে ম্যাডাম শুনুন, এটা আমি লিখি নাই। আর আর কি? আর আমার নাম সাকিব রাইহান না, আমার নাম সাকিব আহমেদ। আর নামটা দেখুন, আর আমার ব্যাগে খাতা আছে, খাতায় হাতের লেখা চেক করুন। তারপর আমার বলার মতো সব চেক করে নীলা রাগে গজগজ করতে করতে চলে গেল। তারপর আস্তে আস্তে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক হয়। আমি আশরাফ সুমাইয়া একসাথে হই, আরো কিছু বন্ধু সবার সাথে পরিচয় করিয়ে দিল। সুমাইয়া কি করে চিনি সেটা আশরাফকে আগেই বলা, আর আশরাফের গার্লফ্রেন্ডের সাথেও আমার পরিচয় করিয়ে দেওয়া। আশরাফের গার্লফ্রেন্ডের নাম রিয়া, আমি রিয়া ভাবি ডাকি। তারপর ওরা সবাই আমাকে একটা বক্স দেয়। আমি জিজ্ঞেস করি এতে কি আছে। খুলে দেখ। আমিও কথা না বাড়িয়ে খুলে দেখি মোবাইল, খুবই দামি মোবাইল। গরিব বলে করুণা করছিস আমার উপর? দেখ শালা, সবার সাথে যোগাযোগ করতে হয়, আর তুইও আমাদের বন্ধু। যোগাযোগের জন্য আমরা এটা গিফট করছি। ধন্যবাদ বন্ধু। এইভাবে ঝামেলা স্বাভাবিক ভাবে মধ্যে 7 দিন চলে গেল। হঠাৎ স্যার এসে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে 3 দিনের ভিতর। তারপর আর কি, আমি ওদের বলি একটু সাহায্য করতে, ওরাও রাজি হয়ে যায়। এইভাবে যায় আরো 2 দিন। দেখতে দেখতে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হয়ে যায়। আর আশরাফও কিছু কাজের জন্য 15 দিনের জন্য লন্ডন যায়। তার পরের দিন আড্ডা দিচ্ছিলাম। আড্ডা শেষ করে যেই না উঠে দাঁড়িয়েছি, তেমনই কিছু থেকে ধাক্কা মারে। উঠে দাঁড়াতেই ফকিরের বাচ্চা, দিলি তো ড্রেসটা ময়লা করে। ঠাস ঠাস। কি ভাবছেন আমার গালে পড়েছে? যদি ভাবেন তাহলে ভুল ভাবছেন। এইবার আমি দিয়েছি, তাল সামলাতে না পেরে পড়ে গেছে, আর গালে 5 আঙুলের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। ভয়ে উঠে দাঁড়িয়ে, এই তোকে আমি ধাক্কা দিয়েছি নাকি তুই দিচ্ছিস? মানে? মানে মানে করছিস কেন? আমি দাঁড়িয়েছিলাম, পিছন থেকে ধাক্কা তুই দিয়েছিস, তার উপর আবার গালি দিস। নিশ্চুপ। এইবার সবকিছুর জন্য সরি বল, না হলে দেখবি আর কত কি করি। সরি। ওকে চল যা এখান থেকে। দুর্বল মুডটাই খারাপ করে দিল। আমি আবার বসে পড়লাম। তারপর একটু খেয়াল করে দেখি ভার্সিটির সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমি চিড়িয়াখানার প্রাণী। আস্তে আস্তে ক্যাম্পাস স্বাভাবিক হতে লাগলো, আর অপরদিকে নীলা আর তার ফ্রেন্ডরা বলা বলি করছে। বাহ, ছেলে তেজও আছে দেখছি।
ছেলেটা খ্যাত হলেও কিন্তু দেখতে কিউট। আর নীলা ভাবছে এই ছেলের এই কণ্ঠ খুবই পরিচিত, কোথায় যেন শুনেছি, লাগতেছেও আমার খুব কাছের কেউ। এইভাবে ভাবছে নীলা, কিন্তু তার বন্ধুদের কথার দিকে তার খেয়ালই নেই। হঠাৎই প্রিয়ার ধাক্কায় ঘোর কাটলো নীলার। কি রে, কি এত ভাবছিস? আবার প্রেমে টেমে পড়িস নাই তো? আমার ভালো লাগছে না, আমি গেলাম। অপরদিকে সাকিবের বাকি বন্ধুরা সাকিবকে বলতেছে, শালা, কাজটা ঠিক করিস নাই। কি করলাম আমি? তুই আফিয়াকে কেন চর মারলি? এখন বুঝতে পারলাম মেয়েটির নাম আফিয়া, তো কি করব? দোষ না করি তার এমন অপমান সহ্য করব নাকি? তুই জানিস ওকে? কেউ? ওর বাবা হচ্ছে দেশের টপ 10 বিজনেসম্যানের মধ্যে একজন, আর ওর ভাই হচ্ছে এখানকার ডিসি। ও আচ্ছা। কি রে ভাই, তোর তো দেখি কোনো রিয়াকশনই নাই। আর তোর বাদ দে তো। জানিস, আজ পর্যন্ত যত ছেলেদের পুলিশে নিয়ে গেছে, পরের দিন থেকে তার আর কোনো খবর থাকে না। এই শালা নিশ্চয় পাগল হয়েছে, না হলে ভয়ে এক্ষুনি চলে যেত। তারপর ক্যাম্পাসে 3টা BMW এসে থামলো, আগে পেছনে পুলিশের গাড়ি। ওদের কথা সবাই শুনছিল, বোঝা বাকি নেই এরা কারা। তারপর গাড়ি থেকে ডিসিও নামলো, সাথে আফিয়া আর পুলিশ। পুলিশ ক্যাম্পাসে বলতেছে কার সাথে ঝামেলা হয়েছে, আফিয়া মামুনি। আর আমার বন্ধুরা আমাকে এখান থেকে পালিয়ে যেতে বলতেছিল, আর আমি তাদের কথা না শুনে হঠাৎ উপরে হাত তুলি। এটা দেখে রীতিমতো সবাই অবাক, কারণ কেউ চাইবে না নিজের পায়ে কোড়াল মারতে। সবাই বলা বলি করছে খ্যাত শেষ, আর ওইদিকে এদের দেখে রাব্বিও পলায়ন করছে। ও, তাহলে তুই সেই আমি? মৃত্যুর নিকটে আর তুই হাসছিস? আরে কুল কুল, সব কথা এখানেই বলবেন না, থানায়ও নিবেন। আর সবাই ভাবতেছে এত কিছু দেখে নিশ্চয়ই ছেলেটা পাগল হয়ে গেছে। হাতে হাত কড়া পরিয়ে দিল আমার, আর আমাকে পুলিশ গাড়ি দিকে নিয়ে যেতে নিছিল। আর আমি আফিয়ার সামনে এসে ওর দিকে চেয়ে একটা মুচকি হাসি দিয়ে চলে গেলাম। ব্যাপারগুলো ওদের মাথার উপর দিয়ে ছুটে রাখলো। নীলা আর রাকিবের বাবা ব্যবসায়ী হলেও আফিয়ার বাবা পাওয়ারফুল বেশি, আর নীলার ভাই আর আশরাফের ভাইয়ের কিছু করার ক্ষমতা নেই। আর অপরদিকে নীলার কাছে নীলার এক বান্ধবী ফোন দিয়ে বলে, জানিস নীলা, ওই খ্যাতটাকে আফিয়া পুলিশ দিয়ে উঠিয়ে নিয়েছে। কি বলছিস? হুম। কাল থেকে চট দেখতে পারবো না রে। প্রেমে পড়লি নাকি? আরে কি যে বলিস, ওই খ্যাত চলে গেলে মজা করব কিভাবে? অপরদিকে হঠাৎ থানার বাইরে সেই রকম আওয়াজ হচ্ছে। থানার ভিতরের কেউ কিছুই বুঝতে পারছে না। হঠাৎ এক কনস্টেবল দৌড়ে এসে, স্যার, কি হয়েছে? তোতলাচ্ছিস কেন? আসলে স্যার, কি আসলে? আর বাইরে এত কিসের আওয়াজ? স্যার আসলে বাইরে আকাশে 6 থেকে 7টা হেলিকপ্টার উঠতেছে, আর বাইরে 20 থেকে 25টা খুব দামি দামি গাড়ি আসছে। সবার হাতে কি 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 কি? সবার হাতে প্রিলোডেড আর্মস। কি সব আবল তাবল বলছো? নেশা করো নাই তো? জি স্যার, সত্যি বলছি। ফ্ল্যাশব্যাক। আমাকে যখন থানায় নিয়ে আসা হয় তখন আমি আফিয়ার বাবাকে দেখি, সে বসেছিল। আমাকে তাদের সামনে দাঁড় করানো হয়। তারপর বলে, তোর তো সাহস কম না, আমার মেয়ের গায়ে হাত দিস? আপনার মেয়ে কি করেছে তা কি জানেন? তুই তো খুব বেয়াদব। আপনার মেয়ে কি করেছে তা কি জানেন? আপনার মেয়ে বলে দোষ কার তা জানার প্রয়োজন বোধ করবে না নাকি? তোর দোষ কি তুই জানিস না? না জানি, না বললে একটু শুনি। তুই আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিছিস, আর রাজি না হওয়ায় জোর করছিস ওর সাথে। কি? আমি প্রেমের প্রস্তাব দিলাম আবার কবে? আফিয়ার দিকে তাকিয়ে দেখে ও হাসতেছে। বুঝতে বাকি নেই যে আগের ছেলেগুলোকেও এইভাবে মার খাইয়ে বিদায় করেছে। আমাদের এই সম্পত্তি হাসিল করার জন্য আসছিস? আমি কিছু না বলে একটা মুচকি হাসি দিলাম। দেখছো বাবা কিভাবে হাসতেছে ছোট লোকটা? অফিসার, লকাবে নিয়ে আচ্ছা মতো ডান্ডা দেন, তাহলে বুঝবে মেয়েদের টিচ করার ফল। মা, তুই বাসায় চলে যা এখন। না, আমি এখানেই থাকবো। জিদ করিস না, কাল আসছি, তাহলে বুঝবি ওর কি অবস্থা করি আমরা। কিছু একটা ভেবে আফিয়া বলল, তারপর চলে গেল। তারপর আফিয়া যাওয়ার পর কি হলো অফিসার, ইচ্ছে মতো দিন লকাবে নিয়ে? এই চল, আজ থেকে মজা দেখাবো। আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, আমি একটা কল করতে চাই। এমন কথা শুনে সবাই অবাক, আর আফিয়ার বাবা তার ভাই হাসতেছে আর বলছে, কাকে কল করবি? কে তোকে বাঁচাবে? বলেই হু হু করে হাসতেছে। সাথে অফিসাররাও। যাকেই করি না কেন একটা কল করার পারমিশন দিতে পারছেন না? আচ্ছা, তোর মারার সময় এত হাসি পায় কিভাবে? সময় হলেই বুঝতে পারবেন। আমি কি কল করতে পারি? অফিসার বলল। কাকে কল দিবি আগে বল, না হলে দিব না। আমার বাবা রিক্সা চালায়, বলে দিই যে আজ আসবে না,
না হলে অপেক্ষা করব এমনি বৃদ্ধা মানুষ। আচ্ছা এই নে। আচ্ছা, ওইদিকে গিয়ে কল করে আসি। আচ্ছা যা। 2 মিনিট পর আসলাম কথা বলে। তা কি বলবি? তেমন কিছুই না। কিছু বলতে যাবে আমি থামিয়ে দিয়ে অফিসারকে বললাম, চলুন লকআপে। সবাই অবাক আমার এমন কাণ্ড দেখে, কারণ কে চাইবে নিজের ইচ্ছায় মার খেতে। আমাকে তারা মারা শুরু করে। প্রায় আর 30 মিনিট পর থানার বাইরে কি হলো সেটা তো জানলেই। ফ্ল্যাশব্যাক শেষ। অতএব কনস্টেবলের সাথে কথা বলার মাঝেই ভিতরে ঢুকলো মন্ত্রী সাহেব। দেখে তো সবাই অবাক যে মন্ত্রী সাহেব এখানে কেন। তাহলে কি ছেলেটা? না, কেউ কিছু ভাবতে পারছে না। আফিয়ার বাবা ভাই তো দাঁড়িয়ে আছে, মন্ত্রীর সাথে আছে পুলিশের প্রধান নির্বাহক। একে দেখে তো সবাই অবাক, কারণ এমন সময় তারা দুইজনে একসাথে অফিসার সামনে আসলে সালাম দিতেই ঠাস ঠাস। সবাই তো অবাক, কারণ চরটা অফিসারের গালে। কেউ বিশ্বাসই করতে পারছে না। স্যার, রাগ তোর স্যার, কাকে ধরে এনেছিস আজ? স্যার একটা ছেলেকে নিয়ে এসেছি টেস্ট করার অপরাধে। ঠাস ঠাস। এবারও সবাই অবাকে চরম পর্যায়ে। কি হচ্ছেটা কি? এই যা, ওনাকে এখানে নিয়ে আয়। প্রধান নির্বাহক বলল। 2 জন কনস্টেবল গিয়ে আমাকে নিয়ে আসলো। আমার অবস্থা দেখে মন্ত্রী আর প্রধান নির্বাহক ভয়ে কিছু বলতেও পারছে না। আর তাদের এই অবস্থা দেখে থানায় যারা ছিল তারা শক। কে এই ছেলে? সবাই এটাই ভাবতেছে। বাবা, তুমি ঠিক আছো? আরে মন্ত্রী সাহেব যে। আসলে বাবা, ওদের ক্ষমা করে দাও। আরে মন্ত্রী সাহেব, আপনি তো আমাকে চেনেনি। কিছু করার হলে কি এতক্ষণে অপেক্ষা করতাম? কিন্তু বাবা, চিন্তার কিছু নেই মন্ত্রী সাহেব। এই নে তোর সাসপেন্ড ও ডিসমিস লেটার। অফিসার কিছু না ভেবেই আমার পায়ে পড়ে যায় আর বলে, স্যার আমাকে এবারের মতো ক্ষমা করে দিন, আর ভুল হবে না। তাই? ভাই, আর জীবনও এমন হবে না। আমি শুধু প্রধান নির্বাহকের দিকে একবার তাকালাম আর সে সবকিছু বুঝে নিল আর অফিসারকে বলল তার সাথে যেতে। তাহলে মন্ত্রী সাহেব, আমি আসি এখন। বাবা একটা কথা বলার ছিল। চিন্তা নেই মন্ত্রী সাহেব, যেভাবে আছেন ঠিক সেভাবেই পৌঁছে যাবেন। আর যেখানে যারা আছে তাদের বলতে আমাকে নিয়ে মাথা ঘামাবেন না। আমি কে, কি পরিচয়, সেটা আমি না চাইতেও কেউ কোনোদিন জানতে পারবে না। সো সময় নষ্ট করবেন না। আমি হেঁটে সামনে গিয়ে আপনার মেয়ে বা বাইরের কেউ আজকের ঘটনা যাতে জানতে না পারে। কি বলবেন সেটা হয়তো আমাকে বলতে হবে না। আচ্ছা। তারপর সবার থেকে চলে আসলাম। ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে ফ্রেশ হয়ে বাইরে থেকে নাস্তা করে আগে গেট আপে চলে গেলাম ভার্সিটিতে। ভার্সিটিতে প্রবেশ করা মাত্র দেখলাম সবাই আমার দিকে চেয়ে আছে আর মনে হচ্ছে আমি এলিয়েন। তারপর আস্তে আস্তে যেখানে আড্ডা দিতাম সেখানে চলে গেলাম বন্ধুদের কাছে। আমাকে দেখে ভূত ভূত বলে দৌড় দিল রাজু। আর আমাকে দেখে যেই না নিয়াজ দৌড় দিবে আর ওর হাত ধরে ফেললাম। আর সে বলল, ভাই আমি তো কিছু করি নাই, আমাকে কিছু করবেন না। আমি কি করব? আপনি ভূত আমি জানি। ঠাস ঠাস। শালা, স্বপ্ন না, ভূত না, এটা আমি। আরে শালা, তাই বলে এত জোরে মারবি? তো কি করব? জলজান্ত মানুষকে ভূত বানাচ্ছিস। আর ওইদিকে রাজু কোথায় যে গেছে তার আর খবর নেই। আচ্ছা, তুই এখানে কিভাবে? আমি এখানে থাকা কি অস্বাভাবিক কিছু? আরে ও সেটা বলে নাই। তাহলে কি? তোকে তো কাল আফিয়ার ভাই নিয়ে গেল, তো আজ কিভাবে এলি? কিভাবে এলাম মানে পায়ে হেঁটে। তবে আজ ভার্সিটি শান্ত। নীলা, রাব্বি, আফিয়া কেউ আসেনি আজ এখানে। ওই শালা চুপ, মজা করবি না একবারে। তা না হলে এভাবে আমার উপর গোয়েন্দাগিরি শুরু করছিস কেন? আজ পর্যন্ত আফিয়া যাদের পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে তাদের মধ্যে কেউ এখন পর্যন্ত দেখা যায়নি। তো আমি কি করব? তুই একদিনে কিভাবে বের হলি? তাও কেউ কিছুই করতে পারে নাই তোকে? আরে আমার কপাল ভালো তাই। মানে কি বলতে চাইছিস? তাহলে শোধ, আমাকে যখন নিয়ে যাই তখন এখানে মন্ত্রী এসেছিল আর তাকে খুলে বলি আর প্রমাণ দেখায়, তাই আমাকে ছেড়ে দেয়। ও আচ্ছা। নীরবে আড্ডা দিচ্ছিলাম, কিছুক্ষণ পরই আফিয়ার আগমন ভার্সিটিতে। আফিয়াকেও ওরা কেমন করে দেখছে, কিন্তু তার কোনো রিয়াকশনই নেই। হঠাৎই আফিয়া ক্যাম্পাসে আমাকে দেখে। ও নিজের চোখকে বিশ্বাস করতেই পারছে না যে আমি এখানে। ওর আগে ফুঁসতেছে, আমার দিকে এগিয়ে এসে কিছু বলবে মনে হয় তার আগেই আমি। কি ম্যাডাম? তুই এখানে কিভাবে? কিভাবে আবার পায়ে হেঁটে? দাঁড়া, দেখাচ্ছি মজা। আজ তুই শেষ। এখান থেকে চলে যা এখন। আরে দেখ কি হয়। তোর ভয়ডয় বলতে কিছু নাই? আগে আগে দেখো তো হোতা হে ক্যা। তা ম্যাডাম, পুলিশের গাড়ি আসবে নাকি? আমি নিজেই যাবো পুলিশ স্টেশনে। ভার্সিটির সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, কেউ কিছু বুঝে উঠতে পারছে না। এতক্ষণে রাব্বিও ভার্সিটি আসছে আর সব কিছু দেখছে। তবে নীলা আজ ভার্সিটি আসে নাই, কারণটা অজানা। তোকে তো আমি দেখে নিব। তাহলে আপনার ফোন দিয়ে আমার একটা ছবি তুলুন, যখনই যা দেখতে পারবেন।
তারপর সেখান থেকে আফিয়া ড্রাইভার নিয়ে চলে গেল। কোথায় গেল জানা নেই। তারপর বন্ধুদের কাছে গেলাম। ওরা দেখি হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। আরে মুখ বন্ধ কর, তা না হলে হাতই ঢুকে পড়বে। ওরা মুখ বন্ধ করে আমার দিকে অবাক হয়ে চেয়ে আছে আর বলতেছে, তুই খুবই রহস্যময়। হয়তো আবারও, হয়তো না। তারপর এভাবেই আড্ডা দিতে থাকি। কিছুক্ষণ পর রাব্বি ওর দলবল সহ আমাদের সামনে আসে। ওই শালা খ্যাত এদিকে আয়। জি বলেন। তোর বাড়ি কই? তোর ফ্যামিলিতে কে কে আছে? কেন ভাই, কি দরকার? ওই তোর সাহস তো কম না, তর্ক করছিস? বলবি কিনা বল। না, বলবো না। ওই তোরা শালারে, ওই তোরা চল এখন। ভাই এটাকে কি করব? এই শালাকে পরে দেখে নিব। এভাবেই আড্ডা দিয়ে সেখান থেকে বাসায় এসে খেয়ে ঘুমিয়ে পড়ি। এইভাবেই কাটে 2 দিন। আর এই 2 দিনে ভার্সিটিতে নীলা, রাব্বি, আফিয়া কাউকে দেখা যায়নি। তাই ভার্সিটি একদম শান্ত। আজ ভার্সিটি থেকে একটু আগে এসে পড়ি। বিকালে রেস্ট করে ঘুমিয়েছিলাম। রাতে একটু বের হয়ে একটা দরকারে। রাত যখন 11টা, তখন একটা নির্জন রাস্তা দিয়ে আসতেছিলাম। হঠাৎই কোনো মেয়ের চিৎকার শুনতে পেলাম। মনে হচ্ছে খুব বিপদ। আমি আওয়াজ ফলো করে সামনে এগিয়ে যেতেছিলাম। এগিয়ে সামনে যাই, দেখি কয়েকটা ছেলে একটা মেয়েকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর মেয়েটা বাঁচার জন্য ছটফট করছে। আমি কাছে যাইতেই আর দেখলাম মেয়েটিকে একটা বস্তায় ভরে ফেললো। আমাকে দেখে ওরা বলল, কি রে, এখানে কি চাই? মেয়েটিকে ছেড়ে দিন। তুই বললে ছেড়ে দেবো নাকি? ভালো হবে না কিন্তু, বলে দিলাম। ওই শালারে দেখছি তেজ অনেক। চল শালার এখানে মেরে পুঁতে দেই। তারপর ওরা আমার দিকে এগিয়ে আসতেছিল, আর আমি মুচকি হাসি দিয়ে এক একটাকে এমন ভাবে মারলাম যে ওরা কল্পনা করতে পারেনি। মারার পর বলছিলাম না খারাপ হবে তোদের জন্য। ভাই মাফ করে দিন ভাই, আমাদের টাকা দেয়া হয়েছে ওকে নেয়ার জন্য। আমি এখনো মেয়েটিকে দেখি নাই, তবে ওদের বললাম, কে? ছেলেটির নাম রাব্বি, আমাদের 1 লাখ টাকা দিছে। ঠিক আছে, যা তোরা এখন। পরবর্তী সময় পাইলে মাইর দিয়া ভর্তা বানিয়ে দিব। তারপর ওরা চলে গেল। তারপর আমি আস্তে আস্তে বস্তার দিকে গেলাম। বস্তাটা খুললাম আর মেয়েটির মুখের দড়ি হলাম আর হাত পা সব খুলে দিলাম। মেয়েটির সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো। মেয়েটি যখন জড়িয়ে ধরলো তখন খুব চেনা চেনা লাগছিল, তবে অন্ধকারের কারণে মেয়েটিকে দেখতে পেলাম না। হঠাৎই মেঘের গর্জন আর বিদ্যুৎ চমকে উঠল। বিদ্যুৎ চমকানোর আলোতে মেয়েটির চেহারা খানিকটা ফুলে উঠল। আমি প্রথম ভাবলাম ভুল দেখছি। দ্বিতীয়বার যখন দেখলাম তখন অনেক বড় শক খেলাম। আপনি? হ্যাঁ আমি। কি ভাবছেন? মেয়েটিকে আসুন জেনে নি। মেয়েটি আর কেউ না, মেয়েটি হলো নীলা। হ্যাঁ, নীলা। আপনি এখানে এই অবস্থায় কেন? অনেক লম্বা কাহিনী, এখন তোমাকে বলে বুঝাতে পারবো না। কিন্তু চলো এখন হাসপাতালে ভর্তি বাবা, এই হাসপাতালে নিয়ে চলো আমায়। আমি কিছুই বুঝতে পারছিলাম না। অনেকগুলো প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু কোনো উত্তর নাই। তবে এখন প্রশ্ন করার উত্তর নিয়ে চলবে না। হাসপাতালে যেতে হবে। হাসপাতাল বেশি দূরে না। আমি নীলাকে কোলে তুলে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে গেলাম। হাসপাতাল ছিল 10 মিনিটের পর, আর যেহেতু কোলে ছিল তাই 15 মিনিট লেগেছে। আর হাসপাতালে পৌঁছাতে নীলার মা আমাদের দিকে আসে আর আমাকে দেখে কেঁদে দেয়। আমি তাড়াতাড়ি বেডে দেওয়ার ব্যবস্থা করি। ডাক্তার বলল 3 দিন নাকি কিছু না খাওয়ার কারণেই অবস্থা, তবে এখন সেলাইন আর ঘুমের ওষুধ দিছে, তাই কাল সকালের আগে ঘুম ভাঙবে না। তারপর আমার মনে হলো নীলার বাবা নাকি এই হাসপাতালে, তাও আবার সরকারি হাসপাতাল। ব্যাপারটা মাথায় আসছে না। আমি কেবিন থেকে বেরিয়ে গিয়ে নীলার মা আর ডাক্তারের কথোপকথন। প্লিজ আমার স্বামীকে বাঁচান। দেখেন, কালকের মধ্যে অপারেশন করতে হবে আর 10 লক্ষ টাকা জমা করতে হবে, না হলে কিছুই করার নেই আমাদের। প্লিজ ডাক্তার, আমাদের কাছে এখন এত টাকা নেই। আমি তো অবাক, এত বড় ব্যবসায়ী, তার কাছে 10 লাখ টাকা নেই। কিছুই মাথায় ঢুকছে না। দেখেন, টাকা জমা না দিলে কিছু করতে পারবো না। ডাক্তার সাহেব, অপারেশনের ব্যবস্থা করুন, সকালে টাকা জমা হয়ে যাবে। ডাক্তার আমার দিকে একেবারে, আবার নীলার মায়ের দিকে চেয়ে আছে। তারপর, বাবা খুব বড় উপকার করলা। ছেলেকে এইভাবে বলছেন কেন? না আসলে বাবা। চলেন আমার সাথে। বাবা কোথায় যাচ্ছি এত রাতে? আরে আগে চলুন, গেলেই দেখতে পারবেন। হাসপাতালের পাশে একটা রেস্টুরেন্ট ছিল খোলা, সেটাতে গেলাম। আন্টিও পিছন পিছন আসলো। আমি বললাম, বসেন। বাবা খিদে নেই। তা তো মা, এর মুখ দেখতেই পাচ্ছি। আন্টি ছলছল চোখে আমার দিকে তাকিয়ে আছে। কিছু বলতেও পারছিলাম না। তারপর একসাথে খাওয়া দাওয়া করে আঙ্কেলের জন্য হালকা কিছু নিয়ে হাসপাতালে চলে এলাম। ওইদিকে নীলার কাছে একটা নার্স রেখে গেছি, যাতে আমি আসার আগ পর্যন্ত না ঘুমাই আর পাহারা দেয়। কেউ আসতে নিলেই যাতে জানায়।
তারপর খাবার নিয়ে আঙ্কেলের কেবিনে ঢুকতো। আমি 1000 ভোল্টের শক খেলাম, কারণ উনি আর কেউ না, উনি হলেন আমার বাবার ছোটবেলার বন্ধু বলতে পারেন, বেস্ট ফ্রেন্ড আফজাল চৌধুরী। একটা অ্যাক্সিডেন্টের পরে ওনার সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। তার মানে নীলা আর কেউ না, আমার নীলু। ভাবতেই খুব খুশি খুশি লাগছে। আর আন্টিকে দেখলে কেন পরিচিত পরিচিত মনে হয়। এখন বুঝলাম, আন্টিকে মাত্র 3 বার দেখেছি, আর আঙ্কেল প্রায় আসতো বাসায়, তাই আঙ্কেলের চেহারা মনে আছে। প্রায় 15 বছর পর দেখলাম আঙ্কেলকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, তোমাকে তো চিনলাম না। ও হচ্ছে নীলার বন্ধু, আর তোমার অপারেশনের টাকাও ও দিবে। তা বাবা, তোমার নাম কি? জি, সাকিব। তা বাবা, তুমি কাঁদছো কেন? আমাকে ভুলে গেছেন? আসলে বাবা, আমার মনে আসছে না। আন্টি নির্বাক দর্শকের মতো দেখছে, আর আঙ্কেলের মতোই কিছুই বুঝতেছে না। 15 বছর আগের কথা মনে আছে আপনার সেই বন্ধু সুরাজের কথা, আপনার কলিজা। তো তুমি চিনো কেমনে? কে তুমি? আন্টিও অবাক হয়ে গেছে, কারণ তারা ছাড়া এই কথা বলা এলাকার কেউ জানে না। কিভাবে চিনবেন? সেই ছোট্ট মাহি তো বড় হয়ে গেছে। ছোটবেলায় সবাই আদর করে মাহি বলে ডাকতো, আর নীলাকে সবাই নীলু বলে। সেই অ্যাক্সিডেন্টের পরে সব ওলটপালট হয়ে যায়। এইবার আঙ্কেলও কান্না করে জড়িয়ে ধরলো। আন্টিও এইবার দাঁড়িয়ে থাকতে আর পারলো না। এটা যে দুঃখের কান্না নয়, এটা যে সুখের কান্না। তারপর সবাই একটু স্বাভাবিক হলো। তারাও আমাদের খুঁজছে, আমরাও খুঁজছি। যখন এমন হয় তাদের আমাদের পরিবার ছিল মধ্যবিত্ত, আর আব্বু আর আঙ্কেল মিলেই আমাদের ব্যবসা শুরু করেছিল, যেটা নাম পাল্টে এখন আব্বু আর ফাইয়া সামলায়। তারপর আমাদের মাঝে অনেক কথা হয়, আর এত বছরের খুশি আর ধরে রাখার মতো নয়। তারপর আচ্ছা আঙ্কেল, এইসব কি? আপনি এখানকার ব্যবসায়ী নামি দামি, আর আপনার এই অবস্থা কেন? আমার জানা মতে তো নীলুর কোনো ভাই নেই। তাহলে? অনেক লম্বা কাহিনী বাবা। তবু আঙ্কেল, আমি জানতে চাই রাব্বির কি সম্পর্কে এর সাথে? রাব্বি? জি আঙ্কেল, বলেন কেন রাব্বি নীলুকে তুলে নিয়ে যেতে চাইছিল? কি? হ্যাঁ, ওকে যখন কিডন্যাপ করার চেষ্টা করে, আল্লাহর রহমতে তখনই আমি যাই সেখানে, আর তার ফলে আজ আপনাদের সাথে দেখা হয়। আন্টি আঙ্কেল তার একে অপরের দিকে তাকালো। তারপর তাহলে শোনো বাবা। ফ্ল্যাশব্যাক। তুমি ঠিক বলছো। আমাদের ছেলে সন্তান ছিল না, তবে 15 বছর আগে আমরা একজনকে অসহায়ভাবে রাস্তায় পাই। আমরা তাকে আমাদের সাথে নিয়ে নেই, আর আমাদের পরিবারে একজন করে তুলি। তার নাম দেই রিফাত চৌধুরী। তারপর ওদের ওখানে একটা স্কুলে ভর্তি দেই, কিন্তু রিফাত পড়ালেখা বাদে নেতামি করতে পছন্দ করত। আমরা প্রথমে ভাবি তেমন কিছু না, আর দেখতে দেখতে 15 বছর চলে যায়। আজ রিফাত একজন নামকরা মাফিয়া হয়ে উঠেছে। আমাদের সবকিছু ঠিক ছিল। 4 দিন আগে আমরা ভালো ছিলাম, কিন্তু হঠাৎ রিফাত বলে, নীলার বিয়ে ঠিক করেছি। এইসব কি পাগলামার মতো বলতাছো? কিসব মানে? ওর বয়স হয়েছে, ওর জন্য পাত্র দেখার অধিকার আমার আছেই, অবশ্যই আছে। না, নীলার বিয়ে আমি ঠিক করে রেখেছি আমার বন্ধুর ছেলের সাথে। তারপর এই নিয়ে অনেক কথা হয়। শেষে রিফাত হুমকি দিয়ে বাসা থেকে বের হয়ে যায়। রাত যখন 2টা, হঠাৎ কলিং বেলের আওয়াজ শোনা গেল। চাকররাও ছিল না। আমি আর তোমার আন্টি গিয়ে দরজা খুলে আর সামনে যা দেখি তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। সামনে ছিল রিফাত আর রাব্বি, আর রিয়াজউদ্দিন সরকার, রাব্বির বাবা। বুঝতে বাকি নাই, রিফাত ওদের সাথে হাত মিলিয়েছে। আমি বারবার এই রিয়াজউদ্দিন এর থেকে ব্যবসায় এগিয়ে যেতে, ওর সাথে কিছু শত্রুতা আছে বললেও পারো। তারপর ওরা আমরা কি বলবো তোয়াক্ক না করে ভিতরে গিয়ে সোফায় বসে পড়লো। আরে এমন সময় নীলাও ঘুম থেকে উঠে এত রাতে ওদের দেখে অবাক। ওর তো মাথায় কিছু আসতেছে না। তারপরেই, নে সাইন কর। কিসের পেশার? তোর প্রপার্টির পেপার। মানে? মানে 60% রিফাত, বাকি 40% আমার ছেলে রিফাতের নামে করা। এইসব কি হচ্ছে রিফাত? রাব্বি নীলাকে ভালোবাসে আর নীলাকে বিয়ে করতে চায়, আমিও এটাই চাই। নীলার রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে, ওইটার তালাক না হওয়া পর্যন্ত বিয়ে করানো যাবে না। ঠিক আছে, এখনই পেপারে সাইন কর। না, করবো না। দেখেন আঙ্কেল, নীলাকে আমি ভালোবাসি, আর বিয়ের পরে যা দিবেন তা তো আমারই। আমি তোকে বিয়ে কোনোদিনই করব না। বিয়ে তো আমাকেই করতে হবে। এখন ভালোই ভালো সাইন কর, না হলে আজ রাতেই তোর মেয়ের সাথে আমার ছেলে সব করে ফেলবে। আর কোনো উপায় না পেয়ে সাইন করে দেই। কি আর করবে, বাঁচার কোনো উপায় সে পায় না। হ্যাঁ, এই কাজ শেষ। কাল আমরা আসতেছি, তোর মেয়ে বউকে নিয়ে যাব। এই বিয়ে করার থেকেও মরে যাওয়া ভালো। তা হচ্ছে না সোনা, তুমি এমন কিছু করলে তো তোমার মা বাবা শেষ হয়ে যাবে। ভাইয়া তুই কিছু বলবি না? আমি তোর ভাই না, আমি তোদের কেউ না, তাই তো তোদের সাথে এমন করলাম। তারা আর কিছু বলবে না, বাকি সবাই চলে গেল। আঙ্কেল মাথায় হাত দিয়ে বলতেছে, এতদিন
দুধ কলা দিয়ে কাল সাপ পুছেছি, ঠিক জায়গায় সবল দিয়েছে। না, এখন ভেঙে পড়ার সময় নাই। ওই নরপশুর হাত থেকে নীলাকে বাঁচাতে হবে। তাই ওই দিন রাতে বাড়ির বেসমেন্ট দিয়ে পালিয়ে এসে পড়ি, আর হঠাৎই হার্ট অ্যাটাক হয়। আর এখানে 3 দিন, আর আজকে থেকেই সব জানোই। ফ্ল্যাশব্যাক শেষ। বর্তমানে আঙ্কেল সব আগের মতো করে সব চিন্তা করবেন না, আর নীলার ব্যাপারে নিশ্চিন্ত থাকুন। আমি আছি এখন। আঙ্কেল বলল, হ্যাঁ বাবা, তোমাকে দেখেই ভরসা পেলাম। তবে এখন রেস্ট নিন, কাল আবার অপারেশন। আমি নীলার কেবিনে এসে ঘুমন্ত পরিটাকে দেখতে লাগলাম। কতই না মায়াবী চেহারা, কত রাগ। নীলে তো এমন অহংকারী ছিল না, তবে এমন হলো কি করে? বিষয়টা জানি কেমন লাগছে। আমিও ভাবতে ভাবতে নীলুর পাশের চেয়ারে ঘুমিয়ে গেলাম। সকালে কারোর আওয়াজে ঘুম ভাঙলো। তখন 7টা বাজে। দেখি নীলা ওঠার চেষ্টা করছে। আমি কে ধরলাম আর বললাম, আপনার এখন বিশ্রাম নেওয়া উচিত। কিছু না খাওয়ার ফলে অনেক দুর্বল ওর শরীর। না, আমি ঠিক আছি। বাবার অপারেশনের টাকা আনতে হবে। টাকার ব্যবস্থা হয়ে গেছে। অপারেশনে 11টার এখন আপনি রেস্ট নিতেন। টাকা কোথায় পেলে? এটা জেনে আপনি কি করবেন? না মানে আপনি বসেন, আমি খাবার নিয়ে আসছি বলেই চলে এলাম হাসপাতালের বাহিরে। বাইরে এসে নীলা আর আন্টি দুইজনের জন্য খাবার নিয়ে গেলাম। সকালের খাবার নিয়ে আন্টির কাছে গেলাম, খাবার দিলাম, পরে চলে আসলাম নীলার কাছে। খাবার সামনে রাখলাম, বললাম খেয়ে নে। কিন্তু খিদে লেগেছে, কিন্তু হাতের জন্য পারছে না। আমি বুঝে হাতটা ধুয়ে খাবার হাতে নিয়ে বললাম, হাঁ করেন। নীলা কিছুক্ষণ চেয়ে থেকে হাঁ করলো। এভাবে খাইয়ে দিলাম, আর নীলা বাচ্চাদের মতো করে খেয়ে নিল আর রেস্ট করতেছে। দুইজনেই নীরব। হঠাৎ নীরবতা ভেঙে নীলা বলল, আসলে কলেজের জন্য আমি খুবই দুঃখিত। হঠাৎ কেন? আপনাকে বাঁচালাম বলে? না, আসলে কি আসলে? আসলে আমি ছোটবেলা থেকে একজনকে ভালোবাসি আর চাই না কারো মায়ায় পড়তে, তাই ওইরকম ব্যবহার করতাম। কাকে ভালোবাসেন? মাহি নামের ছেলে, আব্বুর বেস্ট ফ্রেন্ডের ছেলে। তা এখন সে কোথায়? 15 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট, সব হারিয়ে যায়। তাকেও হারিয়ে ফেলি, কিন্তু রোজ কাঁদি আর দোয়া করি তাকে যেন পাই। ও, তোমার মধ্যে মাহির ছোটবেলায় পেয়েছিলাম, তাই এমন করছি। কিন্তু যেদিন মাপ চাইবো ওই দিন আফিয়া। এই যে শোনো। ও হ্যাঁ, বলার সাথে সাথে ওর দেওয়া ছোটবেলার সেই খেলনা আংটি যেটা কিনেছিলাম আর ওকে দিয়েছিলাম, কিন্তু সেখানেও হারিয়ে যায়। সেখানে ওটা পেয়েছিলাম। এরপর থেকে এটা সবসময় সাথে রেখেছি। হাঁটু গেড়ে বলতে লাগলাম, আমাকে কি তোমার ছোট্ট মিহি সোনার আব্বু হওয়ার সুযোগ দিবে? দিবে কি রাতের আঁধারে পাশে হেঁটে চলার সুযোগ? বাসবে কি ভালো আমাকে সারা জীবন? দিবে কি তোমার ছোট্ট 2 রাজকন্যার পাপা হওয়ার সুযোগ? নীলু, তুমি আমাকে যত ভালোবাসো তার থেকে দ্বিগুণ বেশি ভালো আমি তোমাকে বাসি। নীলু আমাকে বড্ড ভালোবাসে, বড্ড। আংটিটা ওর দিকে দিয়ে ও অবাক হয়ে চেয়ে আছে, কারণ এই আংটিটা ছোটবেলায় আমি ওকে দিয়েছিলাম। আর নীলু বলে শুধু আমি ওকে ডাকতাম। ঠাস ঠাস। মারলা কেন? এতদিন বলিস নাই কেন তুই আমার মাহি? বুঝেছি, মহারানীর অনেক রাগ আছে। ওর পাশে গিয়ে বসলাম আর বললাম, আরে আমি তো রাতে জানছি তুমি আমার নীলু। মানে? সব খুলে বললাম। 15 বছর পর সব আবার শুরু হতে নিল। এরই মধ্যে নীলা একটু সুস্থ হয়ে উঠেছিল, হাঁটতে পারে। কেবিন ছেড়ে বেরিয়ে পড়লাম। কেবিন থেকে বের হতে একটা মেয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো। মেয়েটিকে দেখতে পেলাম না। সামনে যখন আসলো আমি তো দেখে অবাক। মেয়েটি ছিল সেই দিন রাতে যাকে বাঁচিয়েছিলাম। মেয়েটির নাম জানি না। মেয়েটি সামনে এসে আবারও জড়িয়ে ধরলো, আর ওইদিকে ম্যাডামের দিকে চেয়ে তো আমি অবাক। অগ্নি মূর্তির মতো চেয়ে আছে। মনে হয় এখনই খেয়ে ফেলবে। কি হয়েছে? এভাবে ধরছেন কেন? কি চাই? আমি মনি, মনে আছে ওই দিন বাঁচিয়েছিলাম? তো এভাবে ধরছেন কেন? ছাড়ে। আমি তোমাকে ওই দিনের পর অনেক খুঁজেছি, কিন্তু যখন পাইছি তখন অবাক হয়ে যাই। গরিব হয়েও এতিমদের জন্য তোমার ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে ভালোবেসে ফেলেছি। দুঃখিত, আমি আপনাকে ভালোবাসি না। কেন ভালোবাসবো না? আমার টাকা পয়সা সব আছে। আমি ছোটবেলা থেকে ওকে ভালোবাসি, আর ও আমাকে ভালোবাসে। ওর মতো গরিব ছোট লোককে বিয়ে করে কি ঠাস ঠাস। তোর সাহস তো কম না? আমার সামনে আমার বউকে অপমান করছিস। চরটা বেশি জোরেই দিই, তাহলে তার সামলাতে পারতো না। তাই নিজেকে কন্ট্রোল করে একটা সীমার মধ্যেই চড় দিছে। তুমি আমাকে মারলে ওই ছোট লোকটার জন্য? জাস্ট গেট আউট ফ্রম হিয়ার। আজ পর্যন্ত আমার মা বাবা আমারে মারেনি, আর তুমি আমাকে মারলে, তাও এবার ওর মতো মেয়ের জন্য। এই মেয়েকে দেখে নিব। কে এই মেয়েটা? আরে ওই দিন পরে সব খুলে বললাম। চলো, এখন আঙ্কেলের অপারেশনের সময় হয়ে গেছে। হঠাৎ কোথা থেকে ডাক্তার এসে বললো অপারেশন করতে পারবে না। কেন করতে পারবেন না? দেখেন, এই অপারেশন করে নিজের ফ্যামিলির আর চাকরির ছাড়া হতে চায় না। কে বলেছে আপনাকে এসব? ডাক্তার দেখেই ভয় পেয়ে যায়। তোফাজ্জল হোসেন, সে আমাদের অর্ডার দিয়েছে। আপনি অপারেশন শুরু করুন, তোফাজ্জলের ব্যবস্থা আমি করতেছি। স্যার, আমার পরিবারে যাতে কিছু না হয়। টেনশন করবেন না, আমি সামলে নিব। তারপর আঙ্কেলকে অপারেশন থিয়েটারে নেওয়া হলো।
আর অপারেশন শুরু হলো। আমি অনেক কষ্ট নীলুকে বুঝিয়ে সেখান থেকে তোফাজ্জল হোসেনের বাসার দিকে যাওয়ার উদ্দেশ্যে বের হলাম। অপরদিকে হাসপাতালের চারপাশে লোক রেখে আসছি, যাতে সমস্যা হলে জানাই আর ওরাও কিছু একটা করতে পারে। প্রায় 40 মিনিট পর পৌঁছে গেলাম তোফাজ্জল হোসেনের বাড়ি। আর ওই তোফাজ্জল হোসেন আর কেউ না, আফিয়ার বাবা। তারপর ভিতরে গেলাম। ভিতরে গিয়ে দেখি মনি দাঁড়িয়ে আছে। তোমার অপেক্ষায় ছিলাম। তাই? তুমি হাসতেছো কেন? খুশিতে। মরার আগে হেসে নি। কি মারবে আমাকে? দেখিস কি মারে। বস, এখানে চাচু আর বাবা আসুক, পরে কথা হবে। অপরদিকে নীলু অপারেশন থিয়েটারের বাইরে পায়চারি করছে। মাহি কোথায় গেল? এখনো আসতেছে না কেন? কোনো বিপদ হলো না তো? এইসব ভাবছে আর পায়চারি করছে। এদিকে কিছুক্ষণ পর আফিয়ার বাবা আর মনির বাবা এলো কাজীকে নিয়ে। কাজী, বিয়ে পড়ানো শুরু করুন। কার বিয়ে? তোমার আর মনিমার। আমাদের মেয়েদের কোনো চাওয়া আমরা অপূর্ণ রাখি না। আমি তো বিয়ে করব না। তুমি বিয়ে না করলে যে ওই দিকে ওই মেয়ের বাবা মারা যাবে। তাই নাকি? সাথে সাথেই আফিয়ার বাবা চমকে গেল আর হাত থেকে মোবাইল পড়ে গেল। সে ভাবতেও পারছে না সে আবার আমার সাথে লাগতে আসছে। আমার তার চেহারা দেখে খুব মজা লাগছিল। ওই তুই শুনিস না? ওই তুই চুপ। এমন আচরণ দেখে আফিয়া অবাক, কারণ তার বাবা কখনো তাকে তুই বলেনি। কি হলো মিস্টার? আসলে বাবা, আমি বুঝতে পারি নাই। অপারেশন করলে ডাক্তারের পরিবারের ক্ষতি করবে, এতক্ষণ আফিয়া ও মনির মা ও চলে এসেছে। এমন অবস্থা দেখে তারা অবাক, কারণ এমপিরা যেখানে তোফাজ্জল হোসেনকে ভয় পায়, সেখানে আমি গরিব খ্যাত হয়ে এমন ভাবে বসে কথা বলছি, এটা তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। এইবারের মতো ক্ষমা করে দাও বাবা, আর ভুল হবে না। পাওয়ার আছে বলে যা ইচ্ছা তাই করবেন? বাবা, আর হবে না এমন। আপনাকে দ্বিতীয়বারের মতো মাফ করলাম, আর তৃতীয়বার আর কোনো সুযোগ পাবেন না মিস্টার। তো তার লোকগুলোকে ফোন দিল। অপরদিকে টানা 1 ঘন্টা পর অপারেশন করে ডাক্তার বের হলো। ডাক্তারের চেহারা জানি কেমন একটা দেখে নীলার ওর মায়ের কেমন জানি লাগতে শুরু করলো। ডাক্তার, আমার বাবা? অপারেশন সফল হয়েছে, চিন্তার কারণ নেই, রোগী সম্পূর্ণ বিপদমুক্ত। আলহামদুলিল্লাহ। দুইজনই ডাক্তারকে ধন্যবাদ জানায় আর জিজ্ঞেস করে এখন কি দেখা করতে পারবো কিনা। এখন না, আধা ঘন্টা পরে রোগীকে কেবিনে দেয়া হবে, তখন দেখা করতে পারবেন। আচ্ছা। অপরদিকে আফিয়ার বাবা সেই লোকগুলোকে ফোন দিল, কিন্তু কেউ ফোন তুললো না। কি হলো মিস্টার, ফোন ধরছেন না কেন? না, আর কোনোদিনও ধরবে না? আমাকে এবারের মতো ক্ষমা করে দিও। ঠিক আছে। ক্রিং ক্রিং ক্রিং। হ্যালো। অপারেশন ঠিকভাবে হয়ে গেছে। তুমি কখন আসবা? এই তো নীলু বাকি বের হইতাছে। আচ্ছা, তাড়াতাড়ি আসো। ওকে মিস্টার, আমি এখন আসি, আমার কাজ আছে। বলেই হেঁটে যাইতেছিলাম, তখন তার পাশে এসে পড়লাম, দাঁড়িয়ে গেলাম। আমি কি সেটার খবর নেওয়ার জন্য কিন্তু মানা করছিলাম। মানে? আপনি কি বাচ্চা যে আমার এটার মানে আপনাকে বোঝাতে হবে? আসলে আপনাকে আবারও বলছি, যতক্ষণ আমি না চাই ততক্ষণ আপনি কি এ দেশের সরকারও জানতে পারবে না আমি কে। আশা করি বুঝতে পারছেন। আর হবে না। যত সুযোগ পাইছেন ততই মাথায় উঠছেন। এখন আসি। আর কে কি হলো সেটা যাতে কেউ কিচ্ছু জানবে না, 4 দেওয়ালের ভেতরেই থাকবে। গুড বয়। তারপর সেখান থেকে চলে এলাম। বাহিরে এসে সিএনজি দিয়ে রওনা দিলাম হাসপাতালের উদ্দেশ্যে। আর আফিয়াদের বাসায়। বাবা, ওকে। চাচু, তুমি ওকে দেখে ভয় পাইলা কেন? আর ও কি বলবে, ওর পরিচয় না চাইলে জানা যাবে না মানে? কারণ এই প্রথম আফিয়ার বাবাকে ভয় পেতে দেখেছি আর খুব চিন্তিত লাগছে, কিন্তু কেন কেউ জানে না। এত কিছু কারো জানা লাগবে না, শুধু এটাই বলবো এই সিলের আশেপাশেও তোমরা যাবা না, দূরে থাকবা। মনি আর আফিয়া প্রথম তার এত রাগী ভাব দেখলো আর ভয়ে ভয়ে বলল আচ্ছা। আর একটা কথা, এখানে এখন যা হয়েছে সবাই তা ভুলে যাও, কিছু মনে রাখার দরকার নেই। বাইরে সব কথা মনের ভুলেও কাউকে বলবা না। তারা সবাই বিস্মিত প্লাস অবাক। আপনারাও অবাক তাই না? কেন পরিচয় না জেনে এত ভয় পাচ্ছে? তাহলে শুনুন, এটাও একটা রহস্যময় বলেই জানতে পারবেন। একটু অপেক্ষা করুন। অপরদিকে সাকিব সিএনজিতে যাওয়ার সময় ফোন দেয় তার বাবাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমিও ভালো। তুমি এখন কোথায়? এই তো বাসায়, সবাই একসাথে লাঞ্চ করতেছি। খাওয়া দাওয়া করে সবাই আমার এখানে চলে আসো, দরকার আছে। কি দরকার আসলেই জানতে পারবে, তাড়াতাড়ি এসো। কিন্তু? কোনো কিন্তু না, আমি এই প্রথম কিছু চাইলাম। আচ্ছা ঠিক আছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তারপর আরো 20 মিনিট অতিক্রম করার পরে হাসপাতালে পৌঁছালাম আর হোটেল থেকে খাবার নিয়ে ভিতরে প্রবেশ করলাম। তাদের কেবিনের সামনে এসে নক করে ভিতরে ঢুকলাম। কিছুক্ষণ সবার সাথে কথা বলে খেয়ে নিলাম। আসার পরেই নীলার হাজারটা প্রশ্ন, এত দেরি কেন,
কেন ডেকেছে, কি হয়েছিল, আরো নানান প্রশ্ন। আমি কিছু না বলে চুপ করে রইলাম। নীলা ওর নিজের মতো জ্ঞান জ্ঞান করতেই লাগলো। ও রাগ হওয়াটা স্বাভাবিক, কারণ মেয়েটি সবার সামনে জড়িয়ে ধরেছিল। তারপর আমি এতক্ষণ ছিলাম, তাই আর তেমন কিছু বললাম না। হঠাৎ ফোন, নিয়াজ কল দিয়েছিল। কল রিসিভ করতেই কতক্ষণ জোরে নিল। আরে বাবা থাম। কই তুই? ভার্সিটি আসিস না কেন 2 দিন? কোথাও দেখা নাই, কিছু না। একটা ফোন দিলেও তো পারতি, তাই না? আমাদেরকে বন্ধু ভাবিস না? আরে ভাই, কোনটা রেখে কোনটা বলবো? শালা, তুই হাসতেছিস? এখন বল তুই কই? আমি এখন হাসপাতালে। বলতে দেরি হয়েছে, ওর প্রশ্ন করতে দেরি হয় নাই। কি হয়েছে আমার? আবার কার সাথে লাগতে গেছি? কেন হাসপাতালে আরো অনেক কিছু? আরে ভাই থাম, আমার কিছু হয় নাই, নীলার সাথে আছি। পরে সবকিছু ওরে খুলে বললাম। আরো বললো ওরা সবাই সন্ধ্যায় আসবে দেখা করতে। আমি নীলাকে বললাম আমার একটু কাজ আছে, আমি একটু আসছি, তুমি থাকো, কোথাও বের হইও না, কেমন? আচ্ছা। বাইরে গিয়ে 1 ঘন্টা পর ফিরে আসলাম। কাজ হয়ে গেছে, এখন ফলাফলের অপেক্ষা। তারপর হঠাৎই আব্বুর ফোন। নবাবজাদা জরুরি তলব করে আনলেন, আর আপনি কোথায়? আমি তো এই হাসপাতালে। তোর কিছু হয় নাই তো? তোমরা আগে হাসপাতালে আসো তো। প্রায় 30 মিনিট পর তারা আসলো। আম্মু এসেই জড়িয়ে ধরলো, যেমন আমার কিছু হয়েছে। নানান প্রশ্ন। আমি বললাম আমার কিছু হয় নাই, চল আমার সাথে। কোথায় যাব, কি জরুরি কথা, হাসপাতালে আনলি কেন, বাসায় কথা বলা যাইতো না, আরো অনেক প্রশ্ন। এখন কথা না বলাটাই শ্রেয় মনে হলো, তাই কিছু না বলে চুপ করে রইলাম। কেবিনের সামনে নিয়ে আসলাম, আর ওইদিকে নীলার পরিবারও জানে না, কারণ সারপ্রাইজ দিব। আমি বললাম ভিতরে চলো। ভিতরে প্রবেশ করতেই সাথে সাথে সবাই থমকে গেল, আর সবার চোখের পানি। এই চোখের পানি কান্নার জন্য না, এই চোখের পানি খুশির। বাবা আঙ্কেলকে দেখে জড়িয়ে ধরে কেঁদে দিল। সবাই কাঁদছে, তবে খুশিতে। আজ 15 বছর পর, হ্যাঁ 15 বছর পর সব খুশি ফিরত আসতে চলেছে। আম্মু আন্টির সাথে কথা বলছে। ভাবি নীরব দর্শক, কিছুই বুঝতেছে না। আমি ভাবির কাছে গিয়ে, কিছুই বুঝতেছ না তো, তাই না? হুম। যার কথা বাসায় হতো প্রায়, ইনি হলেন সেই বন্ধু আব্বুর। ও আচ্ছা, বুঝলাম এখন। তারা সবাই অনেকক্ষণ কথা বললো। আব্বু আম্মুর সাথে নীলাও কথা বলল। কিছুক্ষণ পরে নীলাকে ইশারা করে মায়েশাকে নিয়ে বেরিয়ে পড়লাম। নীলাও আসলো আমাদের সাথে। মায়েশা আমার ভাগ্নি, হয়তো ভুলে গেছেন, তাই আবারও মনে করিয়ে দিলাম। তারপর 3 জন হাসপাতালের বাইরে দোকানে গিয়ে কিছু চকলেট নিলাম, যা মায়েশা আর নীলাকে দিলাম। একজন এমনই বাচ্চা, আর একজন চকলেট পেয়ে সেও বাচ্চা হয়ে গেছে। আমি তাদের চকলেট খাওয়া দেখছিলাম। তারপর সেখান থেকে চলে আসলাম হাসপাতালের বিল পরিশোধ করার জন্য, কারণ ডাক্তার বলেছিল চাইলে আজ বিকেলেই আঙ্কেলকে বাসায় নিতে পারবো। আমি বিল দেওয়ার জন্য রিসেপশনে গেলাম। তখনই দেখলাম রিফাত গাড়ি থেকে নামলো, সাথে রাব্বি আর ওরা বাবারও ছিল। তাদের দেখে একটা মুচকি হাসি দিয়ে কাজ শুরু করলাম। আমার আর দেখলাম তারা আমার পাশ দিয়ে কেবিনের দিকে যাচ্ছে। রাব্বি আমাকে খেয়াল করে নাই, তারা চলে গেল। আমি প্রায় 20 মিনিট পর কেবিনের দিকে যাচ্ছি, তখন দেখি তারা কেবিন থেকে বেরিয়ে যাচ্ছে। রাব্বি আমার দিকে অগ্নি দৃষ্টিতে চেয়ে আছে মনে হয়, এখনই খেয়ে ফেলবে। আমি ওর চেহারা দেখে শুধু একটা মুচকি হাসি দিলাম। ওরাও চলে গেল, আমি চলে এলাম। এসেই আসার পরে জিজ্ঞেস করলাম ওরা এখানে কেন, আবার কি জন্য এসেছিল। আরে কি বলবো, ওরা সবকিছু ফেরত দিয়ে গেছে আর মাপ চেয়ে গেছে। কি? কিছুই বুঝলাম না। আঙ্কেল যা হয় ভালোর জন্যই হয়, কিন্তু এখানে কি হলো এতক্ষণ? তাহলে শোনো। 20 মিনিট আগের ফ্ল্যাশব্যাক। ওরা কেবিনে ঢুকেই বাবা দেখে অবাক হয়। তারপর এখানে কেন এসেছেন? আসলে এই যে দেখছিস এনাকে, চিনিস এনাকে? কে উনি, কি তার পরিচয়? আব্বু উত্তেজিত হইও না। সুরুজ আহমেদ, আহমেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। যাই ভাই, আমি চাই আমার ছেলের সাথে তোর মেয়ের বিয়ে হোক। সম্ভব না। এই যে সেই বন্ধু যার ছেলের সাথে আমার মেয়ে বিয়ে আগেই হয়েছে, এবং তাদের তুলে নেওয়ার পালা এখন। রাব্বি, রিফাত, রাব্বির বাবা অবাকের চরম পর্যায়ে। রাব্বি কি করবে বুঝতেছে না, কিছুই করার নেই। তারপর এই যে সকল সম্পত্তির দলিল, আর আমরা যা করেছি তার জন্য আমরা খুবই দুঃখিত। আমাদের ক্ষমা করে দিন, টাকা পয়সার লোভে এমনটা করেছি। আর রাব্বির বাবাও একই কথা বলল। ঠিক আছে, চলে যান এখান থেকে, আর যাতে না দেখে আমার সামনে। আর একটা সুযোগ দেওয়া যায় নাকি? মানুষের মতো মানুষ হয়ে চাকরি করো, তারপর সামনে আসিফ মাফ করে দিব। তারপর তারা বেরিয়ে গেল। এখন বর্তমান, যাই হোক, দেরি করে
হোক, বুদ্ধি তো হয়েছে। তবু বিষয়টা মানতে পারতেছি না। কেন? কারণ রিফাত যা জেদি, কি করে হালা আমার বিশ্বাস হচ্ছে না। আঙ্কেল বাপের উপর বাপ থাকে, এমন কারো সাথেই বাহানা করতে গিয়ে হয়তো এখন বুঝতে পারছে। হয়তো বাবা। যাই হোক, যা খুশি হোক, আজ কিন্তু আমাদের বাসায় যাচ্ছে। আঙ্কেল সুস্থ হওয়ার আগে পর্যন্ত সবাই সেখানেই থাকবেন। কিন্তু কোনো কিন্তু না, যাবেন মানে তো যাবেনই। আচ্ছা। তারপর কিছুক্ষণ হলো বলে আমাদের গাড়ি করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। অনেকে ভাবছেন কিভাবে রিফাত আর রাব্বিদের পরিবর্তন, তাই তো? তাহলে চলুন ফ্ল্যাশব্যাকে ঘুরে আসি। আফিয়ার বাবার সাথে দেখা করে ফেরার সময় ওদের কথা মাথায় এলো, তাই চিন্তা করলাম এভাবে হবে না। এক অপরিচিত ভিন্ন লোক ফোন দিল রিফাতকে। হ্যালো, কে? আমি যেই হই সেটা জেনে লাভ নেই, কাজের কথায় আসি। বল, কি বলবি? নীলাদের সম্পত্তিও সবকিছু ফেরত দিয়ে ওদের থেকে দূরে থাকাই তাদের জন্য ভালো হবে। হাসাইলি? তুই জানিস আমি কে? প্রশ্নটা করে খুব বড় ভুল করে ফেলেছিস। তোর সাথে মিটিং ফিক্সড 20 মিনিট পর। ভুলেও সামনে আসিস না, তাহলে কিন্তু মেরে ফেলবো। দেখি কে কাকে মারতে পারে। ওর জবাবের অপেক্ষা না করে কেটে দিল। একটা কল আসলো আর সবকিছু বুঝিয়ে দিলাম। অপরদিকে রিফাত ভাবতেছে আর হাসতেছে, কোন বোকা আমাকে ধমকায়? ফোন কাটার 5 মিনিট পরেই যেখানে থাকে সেখানে রক্তের বন্যা বয়ে যায়, কারণ চারিপাশ দিয়ে মেশিন গান চলছে। রিফাত কখনো কল্পনা করতে পারে নাই 2 মিনিটের মধ্যে ওইখানে থাকা রিফাতদের 25টা লোক শেষ। রিফাত এখন ভাবছে, তাহলে কি ফোন কল সত্যি ছিল? কিন্তু কে করেছিল? এইসব ভাবছে আর তার সামনে কালো স্যুট পরা কিছু লোক গিয়ে দাঁড়ায়। গুলি চলার সময় রিফাত বসেছিল আর লোকগুলোকে দেখে উঠে দাঁড়ায়। আপনারা কারা? এখানে কি চাই? তোকে চাই, চল। কোথায়? এত কিসের কথা, চল আমাদের সাথে। রিফাত আর কথা বাড়ালো না, ওদের সাথে গাড়িতে গিয়ে উঠলো আর গাড়ি 10 মিনিট পর একটা পুরনো গোডাউনে এসে সামনে গিয়ে দাঁড়ালো। ওরা নামলো আর কয়েকজন ওকে ভিতরে নিয়ে গিয়ে চেয়ারে বসালো আর এক গ্লাস পানি দিল। রিফাত অনেক কিছু জিজ্ঞেস করছে, কিন্তু উত্তর একটাই, বস বলবে। হাই বাডি। কে কে আপনি? বলছিলাম না নীলাদের থেকে দূরে থাকতে, আর তখন কি বললি? তুই কে তা আমি জানি না, এবার বল তুই কে? ভাই, ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দিন। অপরিচিত লোকটি মাস্ক সরাতেই রিফাত 1000